আজ 23শে মে 1973 সালের এই দিনে এশীয় শান্তি সম্মেলনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক পরিয়ে দেন বিশ্ব শান্তি পরিষদের সেক্রেটারি জেনারেল রমেশ চন্দ্র। এর আগে 1972 সালের 10 অক্টোবর জুলিও কুরি পদক প্রাপক হিসেবে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করে বিশ্ব শান্তি পরিষদ। রাজনৈতিক জীবনে সাধারণ মানুষের অধিকারের পক্ষে লড়াইয়ের পাশাপাশি পৃথিবী জুড়ে সাম্য আর সৌহার্দ্য ছড়িয়ে দিতে ভূমিকার কারণেই এই সম্মানে ভূষিত করা হয় বঙ্গবন্ধুকে। সবাইকে স্বাগত জানাচ্ছি জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটে। আজকে আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে এই আমাদের আলোচনার বিষয়টি রেখেছে বঙ্গবন্ধুর জুলিও কুরি অর্জন এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার অতিথিরাও ঠিক এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে গেছেন। আজ আমার সাথে যুক্ত হয়েছেন সুভাষ সিংহ রায়, রাজনীতি বিশ্লেষক ও কলাম লেখক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাবেক ভিপি, বঙ্গবন্ধু গবেষণায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত সুভাষ সিংহ রায়। আমার সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সুপার নিউমেরারি অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে এমএ করেছেন তিনি, এডেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক ইতিহাসে এমএ করেছেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, আজকে বঙ্গবন্ধুর জুলিও কুরি অর্জন উপলক্ষে আমরা জানি যে 1973 সালের 23শে মে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদকটি পরিয়ে দেওয়া হয়। আমি আসলে তার আগে দেখে নিতে চাই, আলোচনায় যাবার আগে স্যার আমি আসলে একটু দেখে নিতে চাই, এটি নিয়ে একটি প্রতিবেদন হয়েছে আমাদের জিটিভির পর্দায়, সেখানে সেই মুহূর্তটাকে ধারণ করা হয়েছে। আমরা দেখতে চাই সেই প্রতিবেদনটি। 1942 সালে গোপালগঞ্জের নিভৃত গ্রাম থেকে যখন কলকাতার ইসলামিয়া কলেজে পড়তে যান বঙ্গবন্ধু, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা আর সাধারণ মানুষের হাহাকার প্রত্যক্ষ করেন তিনি। সেই থেকেই শান্তির জন্য ব্যাকুলতা বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের অপরিহার্য অংশ হয়ে ওঠে। রাজনৈতিক লক্ষ্য অর্জনের ক্ষেত্রেও তিনি প্রথমে শান্তিপূর্ণ আন্দোলনকেই গুরুত্ব দিয়েছেন। আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর মানবতার পক্ষে বঙ্গবন্ধুর আহ্বান ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। বিশ্ব শান্তির পক্ষে দৃঢ় অবস্থানের কারণে 1972 সালে বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদকে ভূষিত করার সিদ্ধান্ত নেয়। 1973 সালের 23 মে ঢাকায় এই পদক গ্রহণ করেন তিনি। এক সাগর রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা লাভ করতে হয়েছে, তাই আমরা মর্মে মর্মে অনুধাবন করি বিশ্ব শান্তি তথা আঞ্চলিক শান্তির অপরিহার্যতা। আমাকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করেছেন, এই সম্মানের জন্য আমি কৃতজ্ঞ। শান্তি, সাম্য আর সৌহার্দ্যের যে পথ দেখিয়ে গেছেন বঙ্গবন্ধু, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আজও তা অফুরন্ত প্রেরণার উৎস। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। আমি আলোচনায় আসতে চাই এবং আমাদের সাথে আজকে অত্যন্ত বিজ্ঞ দুজন আলোচক আছেন এবং এই বিষয়টিকে নিশ্চয়ই তারা তাদের দৃষ্টিতে, তারা তাদের স্মৃতি থেকে কিংবা তারা তাদের যে তথ্য আছে সেটি থেকে আমাদের সামনে তুলে ধরবেন। আমি শুরুটাই করতে চাই অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন স্যার, আপনাকে দিয়ে। আমরা যদি এই জুলিও কুরির যে ইতিহাসটা যারা যারা পেয়েছিলেন সেটা যদি একটু দেখতে চাই, তাইলে দেখতে পাই যে বঙ্গবন্ধু এই পদকপ্রাপ্তির আগে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ট্রো, ভিয়েতনামের সংগ্রামী নেতা হো চি মিন, চিলির গণ আন্দোলনের নেতা সালভেদর আলেন্দে, ফিলিস্তিনের জনদরদি নেতা ইয়াসির আরাফাত প্রমুখ এই পদকপ্রাপ্ত হয়েছিলেন। মানে আমরা যদি তাদের রাজনৈতিক জীবনটা একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে যারা সমাজ বদলে বিশেষ ভূমিকা রেখেছিলেন তারাই এই পদকটি, বিশেষ পদকটিতে ভূষিত হয়েছেন। তারপরও যদি একটু জিজ্ঞেস করি, কাদের জন্য জুলিও কুরি পদক? ধন্যবাদ। আমি প্রথমেই একটু তির্যক মন্তব্য করতে চাই। বাংলাদেশের বিশেষ করে বাংলা গণমাধ্যমে এই পদকটির নামকরণ ভুল উচ্চারণে লিখিত হয়েছে। বলা হয়েছে জুলিও কুরি, কিন্তু শব্দটি ফরাসি। আমি দেখেছি উচ্চারণ হবে জলিও। তো বাংলা গণমাধ্যমের অনেক সমস্যা আছে, যেমন উড়াল সেতু বলেছে, সেতু তো উড়ালই হয়, ফ্লাইওভারের বাংলা। তারপরে যখন আমি বললাম
যে উড়াল সড়ক, তারপর সড়ক করলো, এই ধরনের অনেক ভুল আছে। বাংলাদেশের সংবিধানের নামও ভুল করে রেখেছে, অনেক কিছু ভুল। তো যাকে জলীয় 20 পদক হবে। আর একটি, আজকে কোনো পত্রিকায় কোনো অনুষ্ঠান কোনো কিছু উল্লেখ নাই জলীয় 20 পদকের। বাঙালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, বাঙালি আত্মবিস্মৃত জাতি, এবং কত আত্মবিস্মৃত সব ঘটনা বাঙালি ভুলে যায়, গুলে খায়, বিকৃত করে। যেমন শাহবাগের বেতার কেন্দ্র, এই বেতার কেন্দ্রের কলাকুশলীদের কর্মকর্তাদের বিদ্রোহের কারণে 8ই মার্চ 1971 আমরা বঙ্গবন্ধুর ভাষণ শুনতে পেরেছি। এটা উচিত ছিল সংরক্ষণ করা। এটা দেওয়া হয়েছে তথাকথিত বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়কে, এখন ভাঙা গাড়ি পড়ে থাকে। আরও একটা বলি, বাংলাদেশের জাতীয় পতাকা তৈরি হয়েছে পতাকা বিল্ডিংয়ের 3 তলায়, পাক ফ্যাশন টেইলার্স, 3 জন বিহারি। এটা সংরক্ষণ করা উচিত ছিল। তার পাশেই ছিল ছাত্রলীগের কেন্দ্রীয় অফিস, এটাও সংরক্ষণ করা উচিত ছিল। কিছুই করা হয়নি, আমরা সব ভুল করেছি। আচ্ছা, 3 নম্বর কথায় আসি। এই ভাষণটি এই দিনটি গুরুত্বপূর্ণ এই জন্যে যে আমাদের বঙ্গবন্ধু বিশ্বের বঙ্গবন্ধু হয়ে গেলেন। রমেশচন্দ্র, আপনি ঠিকই বলেছেন, 10ই অক্টোবর 1972 চিলির রাজধানী স্যান্টিয়াগোতে 140টি দেশের 200 জন প্রতিনিধির সর্বসম্মতিক্রমে বঙ্গবন্ধুকে এই পদক দেবার সিদ্ধান্ত গৃহীত হয়, এবং 1950 থেকে 1990 পর্যন্ত 167 জনকে, এই ধরনের মানুষকে পদক দেওয়া হয়েছে। যারা পদক পেয়েছেন তাদের তালিকা লক্ষ্য করলে দেখি এরা সবাই মানুষ অন্তঃপ্রাণ ছিলেন। তো বঙ্গবন্ধু সারা জীবনেই মানুষ অন্ত ছিলেন, এবং তার অসমাপ্ত আত্মজীবনীতে বহুবার তিনি লিখেছেন, মানুষকে মানুষ হিসেবেই দেখি। আমার কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান, সবাই মানুষ। এমন কথা কিন্তু খুব কম মানুষই বলতে পেরেছে। তো বিশ্ববন্ধু অভিধাটি চয়ন সেই হলো, কারণ রমেশচন্দ্র যখন বঙ্গবন্ধুকে পদকটি পরিয়ে দেন, তখন তিনি বলেছেন, শেখ মুজিব শুধু বঙ্গবন্ধুর না, আজ থেকে তিনি বিশ্ববন্ধু বটে। তো মনে আছে 2019-এর 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, আর মূল বক্তা ছিলাম আমি। তা আমিও কিন্তু প্রস্তাব করেছিলাম, বিশ্ববন্ধু তিনি শুধু বঙ্গবন্ধু না, বিশ্ববন্ধু। এবং সেই বছরই 15ই আগস্ট নিউ ইয়র্কে আমাদের সাবেক রাষ্ট্রদূত আনোয়ারুল করিম চৌধুরী বঙ্গবন্ধুর উপর একটি প্রবন্ধ পড়েন, বঙ্গবন্ধু ও বহুত্ববাদ, বঙ্গবন্ধন প্লুরালিজম। সেখানেও তিনি প্রস্তাব করেন তাকে বিশ্ববন্ধু করা হোক, এবং উপস্থিত যারা কূটনীতিক ছিলেন তারা সবাই একমত ছিলেন। তো আমার কাছে মনে হয়, এবং আমার একটা বই আছে বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু, এবারই বেরিয়েছে বই মেলায়। তো এটা এখনো প্রচারিত হয়নি, তবে এখানে আমি বলবার চেষ্টা করেছি যে বিশ্ববন্ধু অভিধাটি শুধু ঘোষণার অপেক্ষা, কিন্তু তিনি বিশ্ববন্ধু হয়ে আছেন। কারণ 1973-এ 5 থেকে 9 সেপ্টেম্বর আলজিয়ার্সে 4র্থ জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু তার ভাষণে বলেছিলেন, বিশ্ব আজ 2 ভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। তা আরও অনেক কথা আছে, অনেক উদ্ধৃতি দেওয়া চাই তাকে নিয়ে। শুধু একটি কথাই বলতে চাই, তিনি শুধু বাঙালির নাম, তিনি গোটা বিশ্বের মানুষের। এবং সে কথা তাকে হত্যা করবার পরে
আমরা শুনেছি অনেকের মুখ থেকে যে কীভাবে তিনি বিশ্বের মানুষের নেতা ছিলেন আর কি। তো বিশ্ববন্ধু তিনি যথেষ্ট মানে এই প্রাবনার অধিকারী মনে করি আমি তাকে। আমরা ঘোষণা দিতে কার্পণ্য করছি কেন? ফিরবো স্যার, আমরা অবশ্যই ফিরবো আপনার কাছে আবার আলোচনায়। আমি একটু চলে যেতে চাই, দাদা আছেন আমাদের সাথে, সুভাষ সিংহ রায়। দাদা, আসলে স্যার একটা বই লিখে ফেলেছেন যে বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু। স্যার আরও বিস্তর বলতে পারবেন, কিন্তু আমি আপনার কাছে একটু জানতে চাই, যখন বিশ্বশান্তি পরিষদের অনুষ্ঠানে রমেশচন্দ্র বললেন, বঙ্গবন্ধুকে এই পদক পরিয়ে দিলেন এবং বললেন যে বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং বিশ্ববন্ধু। এই বঙ্গবন্ধু থেকে শুরু করে বিশ্ববন্ধু হওয়ার পথে একজন ব্যক্তি শেখ মুজিবুর রহমানের যাত্রার পথটা কিন্তু কুসুমাস্তীর্ণ ছিল না, এমনটাই তো বলা যায়। দাদা, আপনার মতামত। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সোনিয়া হক। আপনার এই কথাটা আমার খুব মনে ধরেছে, যে কথাটিতে আপনি যুক্ত করেছেন যে জড়িয়ে করি এই উপাধি কিংবা এই পদকটি কারা পেল। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন তার বাকবিস্তারে অনেক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপন করেছেন। এমন করে বলবার মতন লোক কিন্তু বাংলাদেশে নাই, এটাও কিন্তু আপনাদের মানতে হবে, কারণ আমরা তো সব কিছু সবার কথা মানতে পারি না এবং বলতেও চাই না। আপনি খেয়াল করে দেখুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1952 সালে তিনি যখন কারাগারে ছিলেন, ভাষা আন্দোলনের কারাগারে বসেই নেতৃত্ব দিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। এই প্রসঙ্গে আমি আসছি না। তিনি যখন কারাগার থেকে বের হওয়ার পরে তিনি বেশ শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তারপরে তিনি পাকিস্তানের রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে তিনি নয়া চীনে গিয়েছিলেন। সেই নয়া চীন নিয়েও একটি বই প্রকাশিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই অসাধারণ কাজটি করেছেন। 3টি বই আমাদেরকে, জাতিকে, বিশ্ববাসীর কাছে তুলে দিয়েছেন। এবং খেয়াল করে দেখবেন যে 1952 সালে যখন চীনে গিয়েছেন, এই কথাটি 1973 সালে 23 অক্টোবর তার বক্তব্যের সময় কিন্তু উল্লেখ করেছেন যে তিনি 52 সালে চীনে গিয়েছিলেন শান্তি সম্মেলনে। তিনি 1956 সালে 5 থেকে 9 এপ্রিল স্টকহোমে তিনি বিশ্ব শান্তি পরিষদের এই অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে শান্তির কথা বলেছেন। আর অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন যেটা বললেন, এখন সবাই বলে, কেউ শুনে শুনে বলে, কেউ পড়ে বলে, কেউ অনেকটা না বুঝে বলে যে বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে। ওর পরের লাইনটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। আমার অবস্থা যদি চিলের আলেমদের মতো হয়, তবুও আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করবো না। এই আলেমদেও কিন্তু এই আপনার প্রশ্নের উত্তরে যদি আমি বলি, তিনিও কিন্তু এই পদকপ্রাপ্ত। হ্যাঁ, আপনি খেয়াল করতে পারেন 1973 সালে 4th আরব ইসরায়েল যুদ্ধের সময় বঙ্গবন্ধু একমাত্র রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান পৃথিবীর ভিতরে, যেটা মধ্যপ্রাচ্যের কোনো দেশ সাহস করেনি, সৌদি আরব সাহস করেনি। বঙ্গবন্ধু বাংলাদেশ থেকে 28 জনের একটি চিকিৎসক দল পাঠিয়েছিলেন এবং যাদের নেতৃত্ব দিয়ে পাঠিয়েছিলেন তাদের একজন তো এখন আমাদের সামনেই আছেন, রাষ্ট্রদূত মোহাম্মদ জমির। আপনাদের অনুষ্ঠানে মাঝে মাঝে আসেন। আমি বলছি এ কারণে যে এইগুলো, এই ইতিহাসগুলো কিন্তু কল্পনা করা যায় না, ভাবা যায় না। এবং তিনি 4 টন চা পাঠিয়েছিলেন ওই সময়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে 22 অক্টোবর থেকে 22 নভেম্বর 1 মাস হাজার হাজার আহত মানুষের, সৈনিকদের চিকিৎসা দিয়েছেন বাংলাদেশের চিকিৎসা। এই যে জাতিসংঘের শান্তি মিশন, এটা কিন্তু বাংলাদেশের থেকে যাত্রা শুরু করতে এটার মধ্য দিয়ে। এবং এই যে যখন দেশে ফিরে আসছে বাংলাদেশের চিকিৎসক দলটি, সেই চিকিৎসক দলের জন্য দোয়া করেছিলেন দামেস্কের সবচেয়ে বড় মসজিদ যেটা বলা হয়, সেই মসজিদের গ্র্যান্ড ইমাম, যে বঙ্গবন্ধু বাংলাদেশ এবং মানুষের জন্য, শান্তির জন্য যে দোয়া করেছিলেন, তার ফল তো আমরা পেয়েছি মাত্র কদিনের মাথায়। 21টি মধ্যপ্রাচ্যের দেশ একসাথে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। অতএব বঙ্গবন্ধুর পথ চলা নিয়ে কথা বলতে গেলে আসলে আমাদের অধ্যয়ন করতে হবে।
আমরা অনেকটা না জেনেই কথা বলি এবং না জেনেই অনেক মন্তব্য করে ফেলি, এবং এটা পক্ষের লোকের জন্য প্রযোজ্য, বিপক্ষ লোকের জন্য তো বটেই। আমি আপনাকে একটা কথা একটু ছোট করে বলি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তির জন্য যে ক্রমাগত যুদ্ধ করেছেন জীবনের সে, স্যার তো প্রায় বলেন যে যেটাকে গ্রেট ক্যালকাটা রাইট বলা হয়, 46-এর সেই দাঙ্গায় বঙ্গবন্ধু যে কি ভূমিকা রেখেছিলেন অনেকে তো সেই ব্যাপারে এখনো উপলব্ধি করতে পারেননি। স্যার তো সহি বিশ্বাসের গল্প যখন প্রথম দিন বললেন টেলিভিশনের টক শোতে, অনেকে তো ভাবতেই পারেননি। সহি বিশ্বাস আমরা তাকে খুব ভালো করে চিনি। তিনি গিয়েছিলেন কলকাতার থেকে বাইরে পারিবারিক ভ্রমণে কিংবা তার শুটিংয়ের জন্য, এসে দেখেন তার ঘরের ড্রয়িং রুম, সারাই ভাষায় বলছি, ওটা ঘরের মাঠ হয়ে গেছে। আপনি এগুলো তো মানে আমাদের ভাবতে হবে, বুঝতে হবে। বঙ্গবন্ধু যখন প্রথম এই মাটিতে রাজনীতির যাত্রা শুরু করলেন, তিনি প্রথম করলেন কি? গণতান্ত্রিক যুবলীগ। অসমাপ্ত আত্মজীবনীর লেখার থেকে আমরা পাচ্ছি, ইতিহাসের পাতায় লেখা আছে, বঙ্গবন্ধু বলছেন আমি গণতান্ত্রিক যুবলীগ করেছিলাম কমনাল হারমোনি তৈরি করবার জন্য, এবং এই বাক্যটি উল্লেখ করছে যাতে হিন্দুরা দেশ ত্যাগ না করে। মানে এই যে উপলব্ধির জায়গাটি, আপনি এখনকার তুলনায় আমরা কি এভাবে কি ভাবছি কখনো? করতে পেরেছি আমরা কখনো? তা বঙ্গবন্ধু 74 সালের জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণ এখন তো ইউটিউবে পাওয়া যায়, এত আমাদের হাতের মুঠোর মধ্যে এসেছে, কিন্তু এখন তো আমরা তো এই কথাগুলো মন দিয়ে মানে আমরা উপলব্ধি করতে পারি না, আমাদের বিবেকটা ভোতা হয়ে যায়। বঙ্গবন্ধু প্রতিটা অক্ষরে বলছেন, যারা এখনো প্রযোজ্য। বঙ্গবন্ধু তার ভাষণ যে বলছেন, এই প্যালেস্টাইনের মুক্তি সংগ্রামের মানুষের কথা বলছেন, নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলছেন, এবং বিশ্বের যারা শক্তিশালী দেশ তারা যে অশান্তির পরিবেশ তৈরি করেছে, সমস্ত বার্তা কিন্তু 74 সালের জাতিসংঘের সাধারণ অধিবেশনে দিয়েছেন। তা বঙ্গবন্ধু শেখ মুজিব নিয়ে আমরা আসলে কথা অনেকে বলি, কিন্তু আসল কথা কয়জন বলতে পারি? সবাই কি সৈয়দ আনোয়ার হোসেন হতে পারে? আবার একটু কথা বলে বিরতির আগে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম স্বাধীন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে বিদেশ সফর কোনটি? ভারত। ভারতে কোথায়? কলকাতায়। কলকাতায় তিনি যখন 6 ফেব্রুয়ারি অর্থাৎ 10 জানুয়ারি ফিরলেন, 1 মাসেরও কম সময়ে 6 ফেব্রুয়ারি কলকাতায় ভাষণ দিলেন। ওই মাঠে আজ পর্যন্ত এত মানুষের সমাবেশ আর কখনো হয়নি। সেখানে বঙ্গবন্ধু কি বলেছিলেন? আমি এই এলাকায় বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, এমনকি পাকিস্তান, সকলকে নিয়ে একটা শান্তির এলাকা প্রতিষ্ঠিত করতে চাই। যেই পাকিস্তানিদের বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছেন, আমরা 30 লক্ষ রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি, আমাদের অভিযোগত্ব শেষ কোনোদিন থাকবে না। আমরা এখনো $22 বিলিয়ন পাওনা রয়েছি সেই 74 সালের হিসেবে। এই যে বিষয়গুলো, তারপরেও তিনি বলছেন এমনকি পাকিস্তানকে সাথে নিয়েও আমি শান্তির এলাকা, মানবতার কথা বলছেন, সাম্প্রদায়িকতার কথা বলছেন। যে কারণে আমি যোগ করি, এই কোভিডকালীন সময়ে তো অনেক গুরুত্বপূর্ণ কাজও কিন্তু বিশ্বে হয়েছে, বাংলাদেশের নেতৃত্ব হয়েছে। আপনি আমাদের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স একটা অসাধারণ বক্তৃতার আয়োজন করেছিলেন, এবং সেই বক্তৃতার অংশ নিয়ে আমরা শিক্ষক এবং ছাত্র দুজন মিলে অনুষ্ঠানও করেছি আমরা। আমি অবাক লাগে, অমর্ত্য সেন ওখানে প্রধান অতিথি ছিলেন, প্রফেসর রেমান সোবন গিয়েছিলেন। সেখানে বক্তৃতায় অমর্ত্য সেন বলছেন, দ্য সাবকন্টিনেন্ট ক্যান লার্ন ফ্রম বঙ্গবন্ধুস আইডিয়া অফ সেকুলারিজম। এবং তার দেশ ভারত, মানে এখনকার দেশের কথা বলছে, তা যদি বঙ্গবন্ধুর থেকে শিক্ষা নেয় তাহলে তাদের যেমন উন্নতি ঘটবে, মঙ্গল হবে, পৃথিবীরও মঙ্গল ঘটবে। ওকে দাদা, আমি একটু আপনাকে এখানে থামাতে চাই, বিরতির সময় হয়েছে, কিন্তু একটা প্রশ্ন তো থেকে যায়। আপনি যেমনটা বললেন, অমর্ত্য সেন যদি এটা উপলব্ধি করতে পারেন যে বঙ্গবন্ধুর জীবন দর্শন কিংবা তার মানবতা দর্শনের যে বিষয়টি রয়েছে সেটি থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত, আমরা কতটুকু রিয়েলাইজ করি, আমরা কতটুকু উপলব্ধি করি, এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই বিরতির পরে এসে আপনাদের কাছে প্রশ্ন থাকবে। দর্শক, একটা বিরতি নিচ্ছে, জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটে সঙ্গে থাকুন।
বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইট। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। বঙ্গবন্ধুর জলীয় কুড়ি অর্জন এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলছি। আমি আলোচনাতে চলে যেতে চাই, স্যারের কাছে শুরুতেই যেতে চাই। স্যার, আমরা যেমনটা এর আগে আলোচনা ছেড়ে গেছিলাম, মানবতাবোধের কথা কিংবা অসাম্প্রদায়িক একটা বিশ্ব গড়ার কথা এই নেতারা, বিশ্ব নেতারা বলেন, তাদের সাথে আমাদের বঙ্গবন্ধু বলেছেন, সব কিছু মিলিয়ে তাদের যে মানবতার দর্শন বা রাজনীতিতে মানবতাবোধের যে এক ধরনের অনুভূতি, সেইটি আসলে পরবর্তীতে এই প্রজন্মে এসে আমরা কি সেই দর্শনটা ধরে রাখতে পারছি কিনা? মানে চারিদিকে তো দেখি, রাজনীতির তো চেহারা দেখি। আপনার কি মনে হয় স্যার? ধন্যবাদ। আপনি খুব একটা জুৎসই প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তরে যেতে হলে আমাকে অনেক দূর ঘোরাফেরা করতে হবে। প্রথমত, বঙ্গবন্ধু সব বইতে, বিশেষ করে অসমাপ্ত আত্মজীবনী আনফিনিশড মেমোয়ার্সের শুরুতেই একটি কথা লেখা আছে। কথাটি তারিখ দেওয়া আছে 23শে মে, কিন্তু এটা হবে 30শে মে। কারণ আপনারা লক্ষ্য করবেন যে 3-এর পরে একটা শূন্য দেওয়া আছে। আর যেহেতু আপনি সাইকো হিস্ট্রি পড়া, সেই অর্থে বঙ্গবন্ধু জলীয় কুড়ি পদক পাওয়ার পরে বিশ্ব শান্তি সম্পর্কে আরও উচ্চাটন হয়ে উঠলেন। আগেও ছিলেন, চীনের কথা সুভাষ বলল, যারা এই শান্তির কথা বলবে আমরা তাদের সমর্থন করতে চাই, বঙ্গবন্ধু বলেছেন। তো 30শে মে 1973 তিনি যা লিখেছিলেন তার বাংলা অনুবাদ, একজন মানুষ হিসেবে সমগ্র মানব জাতি নিয়ে আমি ভাবি। একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তা আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উৎসব, ভালোবাসা, চিরদিনের ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে। এই কথাগুলোর মধ্যে বঙ্গবন্ধুকে সম্পূর্ণভাবে চেনা যায়। তো অসমাপ্ত আত্মজীবনীতে অনেক কথা, মানে এটা প্রথমেই কিন্তু যুক্ত করা হয়েছে এবং তার হাতের লেখা সহ। আর একটি কথা হচ্ছে, বঙ্গবন্ধু 1972-এর 9ই মে রাজশাহী মাদ্রাসা ময়দানে একটি বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতায় বাংলাদেশ কিভাবে গড়ে তুলবেন তার একটা পথ নকশা তিনি নিজেই দিয়েছিলেন। তিনি 5 বার উচ্চারণ করেছিলেন, আমি কি চাই। 5 বার উত্তর যা দিয়েছেন নিজেই, তাতে বাংলার মানুষ হেসে খেলে বেড়াক, খেয়ে পড়ে সুখে থাক, ইত্যাদি ইত্যাদি বলেছেন। তা আমার প্রশ্ন হচ্ছে, আপনার প্রশ্নের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ কি হেসে খেলে বেড়াচ্ছে? আমার প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধুর পথে বাংলাদেশ এগোচ্ছে অনস্বীকার্য, কিন্তু শতকরা 80% ধন বৈষম্য কেন, আয় বৈষম্য কেন? যেমন আমি বাজারে গেলে বাজার করতে পারি না এবং আমার খাদ্য তালিকা থেকে অনেক কিছুই বাদ দিয়েছি। আর এই বয়সে নানাবিধ রোগ শোকের কারণে ওষুধ নির্ভর থাকি, ওষুধ কিনতে গেলে আমার প্রাণ বেরিয়ে যায়। এ সমস্ত কেন? আমার প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধু যা চেয়েছিলেন তা থেকে আমরা এখনও অনেক দূরে আছি। বঙ্গবন্ধু বিশ্ব শান্তির জন্যে তিনি অগ্রদূত ছিলেন, শ্রী রমেশচন্দ্র তাই বলেছিলেন, কিন্তু সেই বিশ্ব শান্তি, মানুষের শান্তি কোথায় আমি এখন খুঁজে পাচ্ছি না। আর কি দাদা, আপনি নিশ্চয়ই প্রশ্নগুলোর উত্তর, স্যারের অনেক বড় বড় প্রশ্ন। আমি যে কথাটি একটু খুব দৃঢ়তার সাথে বলি যে বঙ্গবন্ধুকে বুঝতে হলে বঙ্গবন্ধুকে অধ্যয়ন করতে হবে এবং আপনাকে সে ব্যাপারে নিজেকে প্রস্তুত করতে হবে। আমরা না খুব বেশি জানার ভাব করে তো লাভ নেই, এবং আপনি যে প্রকৃত অর্থ জানেন না কিংবা মানেন না, এটা প্রকাশিত হয়ে যায় খুব দ্রুত। বঙ্গবন্ধু তার বক্তৃতায় বলছেন সেদিন, আমি নিজে 1952 সালে পিকিংয়ে অনুষ্ঠিত প্রথম
এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলীয় শান্তি সম্মেলনে একজন প্রতিনিধি ছিলাম। বিশ্ব শান্তি পরিষদের 1956 সালের স্টকহোমের সম্মেলনে আমি যোগ দিয়েছিলাম। একই সাথে এটাও সুস্পষ্টভাবে উল্লেখ করতে চাই, বিশ্ব শান্তি আমার জীবন দর্শনের মূলনীতি। নিপীড়িত, নির্যাতিত, শোষিত, শান্তি ও স্বাধীনতাকামী সংগ্রামী মানুষ যে যেখানেই হোক না কেন তাদের সাথে আমি রয়েছি। এতক্ষণ ধরে অধ্যাপক সৈয়দ নওয়াজ হোসেন যা পড়লেন বঙ্গবন্ধুর নিজের হাতের লেখা যে অসাধারণ দার্শনিক উক্তিটি, এটার উপলব্ধি যদি আমরা করতে পারি আমরা শান্তির সন্ধান পাব। তিনি তার বক্তৃতায় বলছেন শুধু সরকারের নীতিই নয়, আন্তর্জাতিক শান্তি ও সংহতি সুদৃঢ় করা আমাদের সংবিধানের অন্যতম অনুশাসন। কে বলতে পেরেছেন সারা পৃথিবীতে? আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের সংবিধানে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, নিরপেক্ষতা এই 4টি স্তম্ভে প্ররোচিত। এই আদর্শের ভিত্তিতেই আমরা একটি শোষণমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই। এবং 23শে মের বক্তৃতাটা যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে আমরা অনেকখানি অগ্রগতি করতে পারবো। আপনি দেখেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি যখন জাতিসংঘের অধিবেশনে শান্তির মডেল উপস্থাপন করলেন, তার 2-1 বছরের মধ্যে কিন্তু সর্বসম্মতিক্রমে কিন্তু এটা কিন্তু অনুমোদিত হয়েছে। এবং শান্তির জন্য যেতে তার যে লড়াই সেটাও কিন্তু আমাদের অনুসরণ করবার মতন। এখন যারা কথায় কথায় বঙ্গবন্ধুর কথা বলে ফেলেন, নানান কারণে বলেন, কথায় কথায় বঙ্গবন্ধু কন্যার কথা বলেন, তারা কিন্তু তাদের যে লড়াই, তাদের যে আদর্শ, সে আদর্শের মধ্যে তারা থাকতে চান না। থাকলে তো অনেক ক্ষতি তাদের মধ্যে নেই, তারা মনে করেন। 2016 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, আপনাদের উন্নত রাষ্ট্রগুলো মানবাধিকারের সংজ্ঞা আমি বুঝি না। আটলান্টিক মহাসাগরের এপারে একটা মানবাধিকারের সংজ্ঞা, ওপারে একটি মানবাধিকারের সংজ্ঞা। এবং আইনান কুর্দির ছবি দিয়ে একটি প্রজেক্ট সিন্ডিকেটে একটি লেখা পৃথিবীর 156 দেশে ছাপা হয়েছিল, বাংলাদেশের 2টো পত্রিকা ছাপা হয়েছিল, প্রথম আলো, ডেইলি স্টারে। এই যে মানবতার জন্যে যে আকুতি, সেটা তো দেখতে পাচ্ছি এই দর্শনের মধ্যে দিয়ে। আমার কথা খুব পরিষ্কার, আপনি বঙ্গবন্ধুকে যদি আদর্শ অনুসরণ করেন, বঙ্গবন্ধুর জীবনাচরণ আপনাকে অনুসরণ করতে হবে। আমি জায়গাটা শেষ করি। জাতিসংঘ তার যে প্রিয়াম্বেলে এখন উল্লেখ করেছে 2023 নাম দিয়ে, সেখানে বলা হয়েছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে সত্যতা না। এটা হচ্ছে সর্বসম্মতিভাবে অনুমোদিত হয়েছে। তা এটা আমাদের বড় রকমের অর্জন। কে অর্জনের পথ দেখিয়েছেন, কে লড়াই করেছেন? বঙ্গবন্ধু শেখ মুজিব। এবং তিনি কারোর সাথে সত্যতা করতেন না। বাদশাহ ফয়সালের সাথে যদি তার সংলাপ স্যারের কথোপকথনের মধ্য দিয়ে অনেকবার বেরিয়ে এসছে, তারা বারবার কিন্তু এই নেতাগুলো, আপনি গাদ্দাফি থেকে শুরু করে মুসলিম দেশের নেতাগুলো, তা তো কত কিছুই না বলেছে। বঙ্গবন্ধু অবিচল তার অবস্থানে থেকেছেন, তাদেরকে কিন্তু বোঝাতে সমর্থ হয়েছেন যে তিনি সঠিক পথে আছেন। এবং নাইজেরিয়ার প্রেসিডেন্টের সে বিখ্যাত উক্তির কথা আমরা তো সবাই জানি। সে তো বলেছিল যে আপনি পাকিস্তানকে ভেঙে কি একটা গন্ডগোলের জায়গা তৈরি করলেন। তখন তিনি যে উত্তর দিয়েছিলেন, এইগুলো আজকে রাজনীতি বিজ্ঞানের যারা ছাত্র কিংবা রাজনীতি করে, রাজনীতিবিদদের পরিচয় দেন, তাদের কিন্তু ভালো হয় বুঝতে হবে, বঙ্গবন্ধুকে বুঝতে হবে, বঙ্গবন্ধুর আদর্শকে জানতে হবে। দাদা পড়তেও হবে, এটা তো আমাদের মানে সব জানতে হলে তো পড়তে হবে। সেই যে বঙ্গবন্ধুকে সংরক্ষণ করার যে বিষয়টি, এই যে আমাদের সামনে একজন বসে আছেন, তিনি একজন ইনস্টিটিউশন, হ্যাঁ, তো সেক্ষেত্রে তারা যখন থাকবেন না, বঙ্গবন্ধুকে সংরক্ষণের কোনো বিষয় কি আছে আমাদের মধ্যে? আপনি তো ধরতে বলেছেন, বঙ্গবন্ধু তার বক্তৃতায় বলছেন, আমরা ক্ষোভ প্রকাশ করি অন্যায়ভাবে আরব এলাকা ইসরায়েল কর্তৃক জোরপূর্বক দখলে রাখার বিরুদ্ধে। কখন বলছেন বঙ্গবন্ধু? 1973 সালে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে তারা ব্যঙ্গ বিদ্রুপ করছে উন্নত রাষ্ট্রগুলো, বলছেন তলাবিহীন ঝুড়ি। বড় বড় পণ্ডিতরা পর্যন্ত বড় মোটা মোটা বই লিখছেন। জাস্ট ফেলান J.R. পার্কিনসনের নাম তো এই ক্ষেত্রে উল্লেখ করাই যায়, যে বাংলাদেশ যদি দাঁড়িয়ে যায় পৃথিবীর সবাই দাঁড়িয়ে যাবে। সেই সময় বঙ্গবন্ধু ওই আরব ইসরায়েল যে চতুর্থ যে যুদ্ধ,
যে যুদ্ধ, সেই যুদ্ধের সময় বঙ্গবন্ধুই একমাত্র শান্তির জন্য আমাদের চিকিৎসক দল পাঠিয়েছিলেন। এটা ভাবা যায়, একমাত্র বঙ্গবন্ধু পেয়েছেন। আপনি উত্তর প্রশ্ন করেছেন না স্যারকে যে কারা এই পদক পেল? এই পদক যারা পেয়েছেন তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লড়াই করেছেন। এবং বঙ্গবন্ধু বলছেন, আমি দ্বিধাহীন চিত্তে চিন্তা করি দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের সকল স্থানের বর্ণভেদী নীতির বিরুদ্ধে। আমি সমর্থন জানাই বিশ্ব শান্তি নিরস্ত্রীকরণ ও মানব কল্যাণের যে কোনো মহৎ প্রচেষ্টাকে। স্যার যে বঙ্গবন্ধুর হাতের লেখা থেকে যে ছাপানো এবং হাতের লেখা হুবহু অসমাপ্ত আত্মজীবনীতে যা আছে, ছাত্র পাঠ করলেনই এবং অনেকে তা পড়েছিল। কিন্তু এই কতটুকু আমরা নিজেরা বুঝতে পেরেছি, তার বক্তৃতাও ধরে বলছেন, এবং মাত্র 1 মাস কম সময়ের মধ্যে তিনি ভারতে পশ্চিমবঙ্গে যে সেখানে জনসমক্ষে বলছেন যে আমি এই এলাকায় শান্তির রাজ্য প্রতিষ্ঠা করতে চাই, এমনকি পাকিস্তানকে সাথে নিয়ে। একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষে সম্ভব, যিনি শান্তির অন্বেষণ সারা জীবন করেছেন। অতএব এই ব্যাপারগুলো আমাদের উপলব্ধিতে আসতে হবে, অবশ্যই মর্মকথা মর্মে ধারণ করতে হবে, অবশ্যই ধারণ করতে হবে এবং বঙ্গবন্ধুকে জানতে হবে। অধ্যয়নের কথা বলছিলাম, সংরক্ষণের কথা বলছিলাম। নিশ্চয়ই দাদা আমি ফিরে আসবো যে আসলে গবেষণা কিংবা সংরক্ষণের জায়গাটা কতটুকু সমৃদ্ধ আমাদের, আমরা কতটুকু সংরক্ষণ করতে পারছি, এবং এই উদ্দেশ্যে যে এই বঙ্গবন্ধুকে বা মুক্তিযুদ্ধকে কিংবা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আসলে কি করছি। আপনার কাছে দাদা এই প্রশ্নটি থাকবে, আমি একটু স্যারের কাছে চলে যেতে চাই। স্যার, বঙ্গবন্ধুকে নিয়ে আমরা আসলে দল মত নির্বিশেষে কখনো এক হতে পারি না, মানে বাংলাদেশের অবস্থাটা এমন, এবং আপনি তো এর মধ্যেই বলেছেন যে বাঙালি আসলে ভুলে যাওয়া জাতি। তো সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক সংকট কিংবা আমাদের আসলে তো একটা সংকট আছে, সংকটের জায়গাটা কোথায় আপনার দৃষ্টিতে কি মনে হয় যে আমাদের এখানে সংকট, এই কারণে আমরা বঙ্গবন্ধুকে নিয়ে নানা রকমের মন্তব্য করি, সমালোচনা করি, একমত হতে পারি না? ধন্যবাদ। এটা আমাদের লজ্জা, আমাদের সংকীর্ণতা, রাজনৈতিক সংকট। কারণ পাকিস্তান বা ভারতের মতো দেশেও অবিসম্বাদিত জাতির জনক আছেন, আমাদের নাই। এবং আমাদের মধ্যে এখনও কিছু মানুষ যেন বঙ্গবন্ধুকে অস্বীকার করতে চান। এবং আমার লজ্জা লাগে যে এখনও কিছু মানুষ বলেন যে 25শে মার্চ রাত 12:20 বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিলেন, যা সাক্ষী হাজী গোলাম মোর্শেদ, বঙ্গবন্ধু নাকি একটা গল্প ফেঁদেছেন, বঙ্গবন্ধুকে নিয়ে আওয়ামী লীগ। তো এটা আমার লজ্জা লাগে। অকাট্য ঐতিহাসিক প্রমাণ আছে যেখানে। তো আপনি যে প্রশ্নটি করলেন তার উত্তর একটাই, যে এটা আমাদের রাজনৈতিক সংকীর্ণতা। এবং আওয়ামী লীগের চাইতেও একক বঙ্গবন্ধু কিভাবে বাংলাদেশ তৈরি করেছেন সে ইতিহাস নিয়ে আমি পত্রিকায় লিখেছি, আরও লিখব ইনশাল্লাহ। তো আপনি একটা প্রশ্ন করেছেন যে আমরা যখন থাকব না তখন বঙ্গবন্ধু চর্চা কে করবে। এই তো আমার বই রেখে গেলাম, এই বই থেকে আপনি বঙ্গবন্ধু সম্পর্কে যা জানতে চান সবই পাবেন আশা করি। কিন্তু সব কথা বলা তো সম্ভব না, কিছু না হলেও অন্তত সিংহভাগ কথা এখানে আছে বঙ্গবন্ধু সম্পর্কে। এবং এমনভাবে আর কেউ কাজ করেননি, সবাই জীবনে আখ্যান ভাগ লিখে গেছেন, কিন্তু আমি বিশ্লেষণাত্মক কথা বলেছি। তো সেই জন্যে আমি রেখে যাব বঙ্গবন্ধু সম্পর্কে যা কিছু বলার কথা আমার। এবং মানুষ যারা বিশ্বাস করবে তারা বিশ্বাস করতে বাধ্য, কারণ আমি তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, কোনো কথা লিখি না আর কি। অবশ্যই ধন্যবাদ স্যার। আপনি এই যে আপনার এই বইটিও অবশ্যই আমরাও ব্যক্তিগতভাবে পড়তে চাইবো। বঙ্গবন্ধুকে জানতে হলে তার আপনার এই বইটি অবশ্যই পড়া উচিত আমাদের সকলের। আমি একটু দাদার কাছে চলে যেতে চাই, সময় আর বেশি নাই। আমি আপনার কাছে সব শেষ মানে একটুখানি শুনে দিতে চাই, শেষটুকু আপনার কাছে শুনতে চাই দাদা। বঙ্গবন্ধু তো তার ডায়েরিতে লিখেছেন তিনি যে পাঠটি পেয়েছেন তার হামিদ মাস্টার শিক্ষকের কাছ থেকে, তার মহান পিতা শেখ লুৎফর রহমানের কাছ থেকে। লুৎফর রহমান তো বলেই দিয়েছিলেন যে পৃথিবীতে
দুটো জিনিস কখনো ভুলবে না, কখনো লেখাপড়া ছাড়বে না, দুই হচ্ছে সিনসিয়ারিটি পারপাস, অনেস্টি অফ পারপাস ছাড়বে না। শেখ লুৎফর রহমানের জীবনী নিয়ে আমি একটা গবেষণার কাজ হাতে নিয়েছি। আমি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনের উপদেশ আমার খুব প্রয়োজন হবে এবং অনেক জায়গায় খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেবে। আমি বঙ্গবন্ধুর জীবনে গুরু সদয় দত্ত তার জীবনে যে ভূমিকা রেখেছিলেন এবং তার যে ব্রতচারী আন্দোলনের দীক্ষা, তাকে যে বিশ্ব শান্তির যে মানুষ বানিয়েছিলেন, সেটার জন্য আমাদের পরিবারের দায়িত্ব নিতে হবে। শেখ লুৎফর রহমানের সন্তান শেখ মুজিবুর রহমান এমনি এমনি কিন্তু তৈরি হননি। এটা তো পারিবারিক শিক্ষাটা খুব জরুরি। আমি একটা আশাবাদী মানুষ। আমি অতি সম্প্রতি প্রায় 2 সপ্তাহ অধিক সময় আমি দুটি দেশে গিয়েছিলাম, এই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিভিন্ন জায়গায়। আমি একটা জিনিস দেখেছি, এখন আমাদের যারা বাঙালির পরিবার আছেন, যাদের বাড়িতে গিয়েছি, এখন দেখছি বঙ্গবন্ধুর ওপরে সৈয়দ আনোয়ার হোসেনের লেখা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, বঙ্গবন্ধুকে জানবার জন্য পরিবারের সদস্যরা যারা ইংরেজি মাধ্যমে পড়াশুনো করছেন অবশ্যম্ভাবী, তারা কিন্তু বাংলায় শিক্ষার জন্য তারা এখন আকুতি জানাচ্ছেন এবং এই কাজটিকে করছেন। অতএব ওই যে কাজী নজরুলের যে কথা, বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক, এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি অন্তত দেখতে পাচ্ছি, ছাত্র নিশ্চয়ই দেখতে পাচ্ছি। অবশ্যই আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। মানে শেষ করার আগেও ধন্যবাদটা জানাতে চাই, কারণ আপনারা বঙ্গবন্ধুকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছেন, আপনাদের মহতি এই উদ্যোগের জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে আজকে আমার সাথে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সুভাষ সিংহ রায় এবং সৈয়দ আনোয়ার হোসেন স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ যারা সঙ্গে ছিলেন আমার, আপনাদেরও ধন্যবাদ। জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটে এই ছিল আজকের মতো। শুভরাত্রি।